এজলাসের বাইরে আমাদের সহকর্মী রমিজ হোসেন রয়েছে। আমরা একটু সরাসরি সেখানে যাব। রমিজ, কিছুক্ষণ আগে তো যে যে সোহেল এবং স্বপ্না দুজনকেই একজন সহায়তা এবং একজন দর্শনকারী দুজনই প্রমাণিত হলো ফাঁসির মৃত্যুদণ্ড যে রায় ঘোষণা সেটি দিয়েছিল। এখন ওখানকার পরিস্থিতি কি আপনার কাছে এর বাইরে কি তথ্য আছে? দর্শক, এরই মধ্যে কিন্তু রামিসা হত্যা এবং ধর্ষণ মামলায় তার সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন তাদের দুজনকে কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। এবং যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রেখে তাদের যেই দণ্ড সেই দণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন। এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তিনি ঠিক 11টার দিকেই এই যেই চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার যে বিচার কাজ সেটি শুরু করেন এবং রায় পড়া শুরু করেন। তার রায়ের বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ তিনি এখানে টেনেছেন। এখানে যে সমস্ত সাক্ষীরা ছিল, যেখানে যেখানে যে সমস্ত সাক্ষীরা ছিল, যে 16 জন সাক্ষী, সেই 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে তারা কি কি বিষয় সামনে এনেছেন এবং তদন্ত কর্মকর্তা তার তদন্ত প্রতিবেদন কি কি বিষয়গুলো উল্লেখ করেছিলেন সেই সব বিষয়গুলো এখানে সামনে এনেই তিনি আদালতের বেশ কিছু পর্যবেক্ষণ এখানে দিয়েছেন। এই ধরনের হত্যা মামলায় কী ধরনের রায় এসেছে আগে এবং হাইকোর্ট ডিভিশন থেকে, আপিলের ডিভিশন থেকে কী ধরনের নির্দেশনা দেওয়া আছে সব কিছু তিনি সামনে আনার পরেই ঠিক কিছুক্ষণ আগেই তিনি এই মামলার রায় ঘোষণা করেন ঠিক 11টা 40 মিনিটে। এছাড়া এখানে সোহেল রানা তাকে 5 লাখ টাকার অর্থদণ্ড এবং তার স্ত্রী স্বপ্না খাতুন তারও কিন্তু 2 লাখ টাকার অর্থদণ্ড, এই মৃত্যুদণ্ড ছাড়াও এই অর্থদণ্ড করা হয়েছে। এখানে বিচারক যে বিষয়টি আসলে বারবার বলতে চেয়েছেন, একজন শিশুর ক্ষেত্রে যে অমানবিক ঘটনা ঘটিয়েছে সোহেল রানা, তার স্ত্রী যথাযথ সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তার স্ত্রী এই বিষয়টা এড়িয়ে গেছেন। তিনি কোনো ধরনের প্রতিরোধ করেননি এবং তার বিশেষ করে রামিসার মা এবং রামিসার বাবারা যখন, তার প্রতিবেশীরা যখন তার কাছে এসেছে এবং রামিসাই ঘরের মধ্যে আছে কিনা সেটা জানতে চেয়েছে, সে মিথ্যার আশ্রয় নিয়েছে এবং তিনি কোনো ধরনের প্রতিরোধ করেন এবং তারা যখন দরজা খুলতে বলেছে তিনি সেই দরজা না খুলে বরঞ্চ সোহেল রানাকে পালিয়ে যাওয়ার জন্য তাকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই যে অপরাধ, এটিও আসলে কোনো অংশেই কম না। সোহেল রানা যেই অপরাধ করেছে সেই অপরাধের সাথে এই অপরাধটিও কোনো অংশে তুলনা করা চলে না এবং কোনো অংশেই আসলে ক্ষমা করার কোনো সুযোগ নেই। এবং সেক্ষেত্রে এই ধর্ষণ এবং হত্যা মামলার ক্ষেত্রে যেই বিচারক বলেছেন তার কাছে 2টি অপশন ছিল, একটি হচ্ছে যাবজ্জীবন সাজা এবং অন্যটি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু সমাজের যে এই অধঃপতন, 8 বছরের একজন শিশু যাকে পাশের বাসা থেকে প্রলোভনে তাকে আসলে বাসার মধ্যে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে তাকে বাথরুমে আটকে রেখে এবং তার মুখ বেঁধে ধর্ষণের পরবর্তীতে যখন সে অনেকটা অচেতন হয়ে গেছে তখন তাকে মৃত ভেবে যখন তার শরীর থেকে গলাটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং সেই লাশ গুম করার উদ্দেশ্যে তার 2 হাত কিন্তু বিচ্ছিন্ন করার শুধুমাত্র চামড়ার একটি অংশ মাত্র ঝুলেছিল। এই যে একটা জঘন্য একটি ঘৃণিত যে বিষয়টি, সেই বিষয়টির ক্ষেত্রে কোনোভাবেই তিনি আসলে মৃত্যুদণ্ড ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না, সেই হিসাবেই তিনি মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন। দর্শক, এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী এবং রাষ্ট্রপক্ষ থেকে নিযুক্ত আসামি পক্ষের কোনো আইনজীবী এই এজলাস থেকে বের হননি, যার কারণে আদালতে আর কি ধরনের পর্যবেক্ষণ বিচারক রেখেছেন সেই বিষয়টি কিন্তু আমরা জানতে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। যেহেতু জনাকীর্ণ একটি আদালত, বাইরে নানা শ্রেণী পেশার মানুষ, আইনজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা সংস্থা এবং সাধারণ মানুষ, সব সংবাদ সংগ্রহের জন্য যারা এসেছিলেন তারা কিন্তু সবাই মিলে এই জায়গাটিতে ভিড় করে তারা সবাই শোনার চেষ্টা করেছেন, যার কারণে যতটুকু বাইরে থেকে শোনা গেছে সেই বিষয়টি আমি দর্শক আপনার মাধ্যমে দর্শকদের যেটি বললাম সেটি। এছাড়া আসামি পক্ষ থেকে রাষ্ট্রনিযুক্ত যেই আইনজীবী যেই বিষয়টি আসলে বলার বারবার চেষ্টা করেছিলেন যে সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন যে কিনা এই যেই ঘটনাটি সেটির সাথে কোনোভাবেই জড়িত নয় এবং সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এই বিষয়টি কিন্তু উল্লেখ করেননি, যে তিনি উল্লেখ করেছেন শুধুমাত্র তিনি জড়িত, কিন্তু
সোহেল রানা যে জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দিতে কিন্তু তিনি বলেছিলেন যে তার স্ত্রী তাকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন এবং যখন সেই ঘটনাটি ঘটিয়ে ফেলেছিল তখন তার স্ত্রী কিন্তু তাকে পালানোর কথা বলেছিল। এই বিষয়টি কিন্তু সোহেল রানা তার যে 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন। এছাড়া অন্য যে সমস্ত সাক্ষীরা ছিলেন, বিশেষ করে যেই একজন রাজু নামের একজন ব্যক্তি যে প্রথমে দরজা ধাক্কাধাক্কি করার পরে যখন সেই দরজার ডোরলকটি ভেঙে ফেলা হয় এবং সেই ডোরলকে যে ফুটো অংশটি দিয়ে যখন সে ভিডিও করছিল তখন কিন্তু রামিজ স্যার হত্যা মামলার যে দ্বিতীয় আসামি স্বপ্না খাতুন, মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি মামলা তদন্ত করেছেন, এই রকম একটা চাঞ্চল্যকর বিষয় আসলে আপনি কিভাবে দেখেছেন এবং আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। এটা একমাত্র আল্লাহর রহমত যে এত চাপ সহ্য করার মতো মানসিক শক্তি আল্লাহ আমাকে দিয়েছিল। অত্যন্ত পরিমাণ চাপ ছিল, এটা সহ্য করার শক্তি আল্লাহ দিয়েছিল লাস্ট পর্যন্ত, এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আপনি যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন সেখানে কিন্তু আসামি পক্ষ কোনো ধরনের ভুল তারা খুঁজে পায়নি। এত অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি সর্বোচ্চ তথ্য প্রমাণ উপস্থাপন করার জন্য। বিজ্ঞ আদালত আজকে যে রায় দিয়েছে তাতে আমি সন্তুষ্ট, খুশি। মামলার তদন্ত কর্মকর্তা তিনিও আসলে তার প্রত্যাশার কথা বলছিলেন, যে তিনিও আসলে এই প্রত্যাশার কথাটাই বলেছিলেন যে তিনি যখন তদন্ত প্রতিবেদন দাখিল করতে আসেন। হ্যালো, ন্যায় বিচার পাক, তাতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। আপনি পুলিশের কর্মকর্তা হয়ে যে তদন্তটি করেছেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি সন্তুষ্ট কিনা এবং পরিপূর্ণভাবে করতে পেরেছেন কিনা? হ্যাঁ, তদন্ত আমরা দ্রুত করেছি সত্যি, কিন্তু সেইখানে টিম ওয়ার্ক ছিল বিশাল, যে কারণে সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খানু এবং সঠিক নির্ভুলভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এটা আমাদের টোটাল মিরপুর ডিভিশনের একটা টিমের সাফল্য। ধন্যবাদ ওয়াহিদুজ্জামান, তিনি তদন্ত কর্মকর্তা। তিনি আসলে অতি অল্প সময়ের মধ্যেই আসামি গ্রেপ্তার থেকে শুরু করে মামলার যেই তদন্ত প্রতিবেদন তিনি দাখিল করেছেন এবং তার যেই সপক্ষে যে প্রমাণগুলো ছিল সেই প্রমাণ কিন্তু তিনি সবশেষ সাক্ষী হিসাবে তিনি আদালতের কাছে দাখিল। তিনি বলছিলেন যে এই যে হৃদয় বিদারক একটি ঘটনা এবং সারা দেশের মানুষের যে প্রত্যেকটা মানুষের যে প্রত্যাশা ছিল যে এরকম একটি ঘটনায় যে আসামির একটি দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত হবে, সেই সাজার তারা প্রত্যাশা করেন দ্রুত সময়ের মধ্যে যেন উচ্চ আদালতে গিয়ে এই মামলাটি যেন ঝুলে না থাকে বছরের পর বছর। আপিলের দোহাই দিয়ে যেন এই যেই চাঞ্চল্যকর ঘটনা এটি যেন ঝুলে না থাকে এবং এই আসামি যেন দ্রুতই সাজা কার্যকর করা হয়, সেই ধরনের প্রত্যাশার কথা সাধারণ মানুষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী রামিজ স্যার বাবা, রামিজ স্যার চাচাতো ভাই। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।